কি খবর সবার? ইজি বাংলার আমাদের উপেক্ষিত শক্তির উদ্বোধন নবম দশম শ্রেণীর যে টপিকটা আমরা পড়তেছি সেটার শেষ আয়োজন নিয়ে চলে আসছি, অনুধাবনের প্রশ্নোত্তর। ক্লিয়ার? আমরা মোট 10তম ধরনের প্রশ্ন দেখব। যেহেতু সৃজনশীল এতদূর পরে আপনি এই পর্যন্ত আসছেন, আশা করি আপনি মোটভার সবাই বুঝছেন। আমি এখানে রিডিং দেওয়ার থেকে মূল ভাবের ব্যাখ্যাটা বেশি দিয়ে আমি প্রশ্নগুলোতে আগায় যাব, রিডিংটা একটু কম দিব। আপনারা নিজেরা রিডিং দিলে জিনিসটা অনেকটা ক্লিয়ার হবেন স্যার। ক্লিয়ার? আমার ব্যাখ্যাটা শুনে আসেন শুরু করে দিই। 1 নাম্বার, উপেক্ষিত শক্তির উদ্বোধন বলতে লেখক কি বুঝিয়েছেন? উপেক্ষিত মানে অবহেলিত, শক্তি মানে সামর্থ্য, উদ্বোধন মানে জাগরণ। মানে এক কথায় যারা অবহেলিত শক্তি তাদের জাগরণকে কবি সাহেব উপেক্ষিত শক্তির উদ্বোধন বলে ব্যক্ত করছেন। ক্লিয়ার স্যার? এইবার, একটি দেশের উন্নয়নের জন্য কেবল উচ্চবিত্ত নয় বরং শ্রমজীবী জনশক্তির সক্রিয় অংশগ্রহণ ও মর্যাদা নিশ্চিত করা প্রয়োজন। এই বিষয়টি এখানে ফুটে উঠেছে। লেখক মনে করেন একটি দেশের 10 আনা শক্তি হলো তার সাধারণ জনতা, যেমন কৃষক, শ্রমিক, কুলি, মজুর, কিন্তু তথাকথিত ভদ্রলোক সমাজ তাদের অবহেলা করে। তাই কবি এই সকল শ্রমজীবী মানুষের উদ্বোধনের জন্য এটা লিখছেন উপেক্ষিত শক্তির উদ্বোধন। ক্লিয়ার স্যার? খুবই সিম্পল ব্যাখ্যা। এইবার আসেন 2 নম্বরে, ইহাই আমাদের বর্তমান ভারতের সবচেয়ে বড় দৈন্য বলতে কি বোঝানো হয়েছে? দেখেন স্যার, ইহাই আমাদের সবচেয়ে বড়, ভারতের সবচেয়ে বড় দৈন্য বলতে বোঝানো হচ্ছে তৎকালীন যেই সমাজ তাদের সেই মানসিকতাকে। ক্লিয়ার স্যার? অর্থাৎ আমরা যে একজন আরেকজনের ছোট করি কারো পেশা, কারো অর্থনৈতিক অবস্থা দিয়ে, এটাই আমাদের সবচেয়ে বড় দৈন্য। দৈন্য মানে অভাব স্যার, সবচেয়ে বড় খারাপ দিক স্যার। ক্লিয়ার? অন্য কিছু খারাপ দিক না। আপনার ঘরে কেন প্রতিবেলায় কাচ্চি থাকে না, নজরুলের কাছে এটা খারাপ দিক না। খারাপ দিক কোনটা? আপনার মানসিকতা এরকম কেন, আপনি কেন প্রপারলি চিন্তা করতে পারেন না, আপনি কেন একজন মানুষকে মানুষ বলে গণ্য করতে পারেন না। ক্লিয়ার স্যার? দেখেন কি বলতেছে, যেখানে দেশের মূল চালিকা শক্তি শ্রমজীবী মানুষকে ছোট লোক বলে অবজ্ঞা করা হয়, বিপুল জনশক্তিকে অবহেলা করে তাদের থেকে দূরে সরে থাকাকেই লেখক সবচেয়ে বড় দীনতা বা দৈন্য হিসেবে অভিহিত করেছেন। তাদের যথার্থ মর্যাদা ও ভালোবাসা দিয়ে ঐক্যবদ্ধ করতে পারলে দেশের উন্নয়ন সম্ভব, জাতির উন্নয়ন করা সম্ভব। এইবার, লেখক শ্রমজীবী মানুষকে ছোট লোক বলতে আপত্তি করেছেন কেন? লেখক শ্রমজীবী মানুষকে ছোট লোক করতে আপত্তি বলছেন এই কারণে, তিনি শ্রমজীবী, তার অর্থ নাই, কিন্তু সে তো লোক হিসেবে ছোট না স্যার, সে তো লোক হিসেবে আপনার আমার মতে বড়। তাহলে কেন এই নোংরা শব্দটা আমরা বলি ছোট লোক? কেন ছোট লোক হবে স্যার? ক্লিয়ার? সে দরিদ্র লোক হইতে পারে কিন্তু সে মোটেও ছোট লোক না। আর আমার টাকা হইলে আমি ধনাঢ্য ব্যক্তি হইতে পারি, অর্থশালী ব্যক্তি হইতে পারি, বিত্তবান ব্যক্তি হইতে পারি, কিন্তু আমি মোটেও বড় লোক হইতে পারি না স্যার। ক্লিয়ার? বড় লোক, বড় মানুষ, ছোট লোক, ছোট মানুষ, এগুলো হয় মানসিকতা দিয়ে স্যার, কারো অর্থনৈতিক অবস্থা দিয়ে না। তাই কবি সাহেব ওদেরকে ছোট লোক বলতে আপত্তি করছেন। ওকে স্যার? ছোট লোক বলে সম্বোধন করে তাদের মানুষ হিসেবে মর্যাদা দেয় না, এই কারণে আপত্তি করছেন। এবং কি বললো একটু আগাবো, মূলত আভিজাত্যের অহংকার সাধারণ মানুষ কে তুচ্ছ করার এই মানসিকতার বিরুদ্ধে লেখক আপত্তি জানিয়েছেন। এই অবহেলিত মানুষের সুপ্ত ক্ষমতাকে স্বীকৃতি দিতে হবে। তারা ছোট লোক নয় বরং তারা দেশের সত্যিকারের প্রাণ শক্তি, তারা দেশের কলিজা, এটাই বুঝতে হবে স্যার। ক্লিয়ার? এইবার আসেন 4 নাম্বার, তাহারাও আমাদের মতো মানুষ। ব্যাখ্যা করো, তাহারা মানে কারা? দরিদ্ররা, যারা অসহায়, তারাও আপনার আমার মতোই মানুষ, সেইটা এখানে ব্যাখ্যা দেওয়ার কথা বলতেছে। ক্লিয়ার স্যার? অর্থাৎ যে লোকটা জন্মগত থেকে একটা, ধরেন কথার কথা, আল্লাহ না করুক, কথার কথা, আপনি বা আমি কেউ একজন, আমরা একটা প্রচণ্ড দরিদ্র পরিবারে জন্মাইছি। ক্লিয়ার স্যার? তাই বলে কি একটা মানুষ হয়ে আমার যে সম্মান পাওয়া উচিত সে অধিকার কি আমার নষ্ট হয়ে গেছে? তা কিন্তু না স্যার। ক্লিয়ার? কিন্তু আমার সমাজ মনে করে তুমি যদি দরিদ্র সন্তান হও, তোমার শখ আহ্লাদ হবে অল্প, তোমার চাওয়া পাওয়া হবে অল্প, এবং তুমি মানুষ হিসাবে যে সম্মানটা আর 5 জন মানুষ পায় সেটা তুমি ডিজার্ভ করো না। কবি সাহেব মনে করেন এটা ঠিক না, তাই তিনি বলেন তাহারাও আমাদেরই মতো মানুষ। এই বাক্যটাতে বুঝান যে ভাই উনি গরিব হইতে পারে, ওনার টাকা কম থাকতে পারে, কিন্তু মানুষ হিসাবে কোনো অংশেই একটা দরিদ্র ব্যক্তি কোনো ধনী ব্যক্তির থেকে মানুষ হিসাবে কম না। ক্লিয়ার? মানবিকতায় দুইজনই একই স্টেটমেন্টে বিলং করে। এবং কবি সাহেব কি বললেন দেখেন, একটু আগাবো, কাজী নজরুল ইসলামের ভাষায় তারাও আমাদের মতো মানুষ হিসেবে সমান মর্যাদার অধিকারী, তাদের বাদ দিয়ে বা তুচ্ছ করে প্রকৃত মানুষ বা জাতীয় জাগরণ কোনোটি সম্ভব নয়। ক্লিয়ার স্যার? চমৎকার স্যার, বুঝতে পারছেন? আমি কোনো বড় ব্যাখ্যা গেলাম না, কারণ একই লাইন বারবার স্যার। এইবার আসেন 5 নাম্বার, দেখেন, দেখিবে বিশ্ব তোমাকে নমস্কার করিবে। কখন নমস্কার করবে স্যার?
যদি আপনি উপেক্ষিত অসহায় ভাইদের হাতে হাত রেখে বোধন বাসিতে মানে জাগরণের বাসিতে লোকের মেন্টালিটি বদলের বাসিতে সুর দিতে পারেন তাহলে বা বিশ্বের সামনে যদি আপনি দাঁড়াইতে পারেন তাহলে আপনি কি দেখবেন, দেখবে বিশ্ব তোমাকে নমস্কার, সারা পৃথিবী আপনাকে নমস্কার করবে। মানে নমস্কার মানে তো এখানে পূজার ব্যাপার না, এখানে আপনাকে রেসপেক্ট করবে, সম্মান করবে। কেন স্যার, কেন সম্মান করবে? তার মূল কারণ এবং একমাত্র কারণ হচ্ছে এটাই স্যার, আপনি যখন অসহায়কে সাথে নিয়ে আগান তার মানে আপনি শুধুমাত্র একজন নেতা না, আপনি একজন মহান নেতা যে জাতির পরিবর্তনে সবচেয়ে বড় ভূমিকা রাখে। এবং এই কারণে যুগে যুগে যেই সকল মানুষ অসহায়দের জন্য কাজ করছে সারা পৃথিবী তাদেরকে রেসপেক্ট করছে। ক্লিয়ার স্যার? মাদার তেরেসা এখনও পৃথিবী তাকে রেসপেক্ট করে। নেলসন ম্যান্ডেলা দাসপ্রথার বিরুদ্ধে প্রায় 22-23 বছর উনি সংগ্রাম করতেন, এখনও লোকে তাকে সম্মান করে। তার কারণ কি স্যার? তিনি অসহায়ের পক্ষে কাজ করছেন। যারাই অসহায়ের পক্ষে কাজ করে তাদেরকে লোকেরা সম্মান করবে, পৃথিবী আপনাকে রেসপেক্ট করবে। এই কথাটাই এই উত্তরের মধ্যে বলা, সেই একই রকমই উত্তর। যাই হোক স্যার, অনুধাবনগুলো বুঝছেন না স্যার? যদি না বুঝে থাকেন আবার একটু পড়েন, আবার ভিডিওটা মনোযোগ দিয়ে শুনেন, আমি শিওর শট আপনি বুঝবেনই স্যার। ক্লিয়ার? আর এটা বোঝা হয়ে গেলে একদম দেরি না করে এই কোডটাও স্ক্যান করে ফেলেন, কারণ চলে আসছি। সে পর্যন্ত ভালো থাকেন, আমার আরেকটা ভিডিও দেখা পর্যন্ত। আল্লাহ হাফেজ।